আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিলিনা। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত দুজন অতিথিকে। আমরা আলোচনার পূর্বে যাওয়ার আগে আমরা পরিচিত হয়ে নিব আমাদের অতিথিবৃন্দের সাথে। আমার বামে আছেন জনাব হারুন রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি এবং সাবেক ভিপি ঢাকা কলেজ। তার বামে আছেন আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব এ.কে.এম রফিকুন নবী, সদস্য শুরা পরিষদ, বাংলাদেশ জামায়াত ইসলামী, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু আমি পূর্বেই বলেছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। দর্শক, আগামী বছরে প্রথম ধাপে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন বর্তমান সরকার। নির্বাচন কেন্দ্রিক একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রক্রিয়াটিও চলমান রয়েছে। কিন্তু নির্বাচনের প্রধানতম পক্ষ অর্থাৎ রাজনৈতিক দলগুলো কি নির্বাচনে প্রস্তুত? নির্বাচন প্রস্তুতির উপলক্ষ সমূহ যেমন দলের ম্যানিফেস্টো ঘোষণা, প্রার্থী বাছাই, দলগুলোর মধ্যে জোট গঠন, এই উপসর্গগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব হারুন রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি এবং সাবেক ভিপি ঢাকা কলেজ। আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে সরকার ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ঘোষণা করেছেন এবং এরই মধ্যে আমরা আরেকটি ঘোষণা পেয়েছি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী বছরে জুনের পরবর্তীতে নির্বাচন যাবে না, তার আগেই নির্বাচন সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কি রয়েছে এবং সেই প্রস্তুতি কেমন? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা এটা দেখবেন বা দেখছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলেছেন। দ্যাট মিন ডিসেম্বরে নির্বাচন হবে এই কথা তিনি বলেন নাই বা সরকার বলেন নাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী সহ অন্যান্যরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এই কথা বলেন নাই। কিন্তু বিএনপি কিন্তু প্রথম দিক থেকে চাচ্ছিল যে ডিসেম্বরে নির্বাচন হোক, কিন্তু পরবর্তীতে বৈঠক যখন হলো লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে, তখন একটা সিদ্ধান্ত এসে উপনীত হয়েছেন যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি না হয় অনেকগুলো অসঙ্গতি আছে, আমি সেটা সম্পর্কে পরে বলবো। তো বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষণা করেন নাই। অর্থাৎ কয় তারিখে ভোট হবে, কিভাবে হবে, সকল দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিত কখন হবে, তখন গিয়ে সকল দলগুলোর সাথে আলোচনা করার পরে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে যে অমুক তারিখেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তো নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করি, সেই কারণে আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। তো চট্টগ্রাম বিভাগের আমি প্রত্যেকটি জেলায় অসংখ্যবার গিয়েছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর থেকেই আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছি। সেই নির্বাচন যাতে বিএনপি অংশগ্রহণ করতে না পারে, গত 16 বছর এই চেষ্টাই ছিল, যার জন্য দিনের ভোট রাইতে করা, আমি ডেমি ভোট করা, সেগুলো তো আপনারা ইতিমধ্যে জাতি দেখেছে, সম্পন্ন করেছে। তো জামাত ইসলামীও আমাদের সাথে এবং অপরাপর অন্য সংগঠনগুলো আমাদের সাথে যুগপথভাবে আন্দোলন করেছে। যদি হয়তো সক্ষমতা সবার সকরকম নয়, যার জন্য আমরা হয়তো বেশি সাফার হয়েছি। আমরা গত 16 বছর ধরেন আয়নাঘর তৈরি করা হয়েছে আমাদের জন্য। আমি নিজেও ব্যক্তিগতভাবে 3-4 বার জেলে গিয়েছি। তো আমাদের প্রত্যেকের নির্যাতন, নিপীড়ন, গুমখুনের মধ্য দিয়েও আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে গিয়েছি। কারণ আমরা চেয়েছি যে যত দ্রুত একটা নির্বাচন হওয়া যায় তত দ্রুত এই ক্রাইসিস কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। কারণ নির্বাচনকালীন সংকটটার কারণেই গত 16 বছর আমরা দেখছি একটা প্যাসিভ দানব তৈরি হয়েছে, যেটি নির্যাতন, নিপীড়ন এবং অর্থলুটের মধ্য দিয়ে এই দেশকে সর্বশান্ত করে ফেলেছে। তো আমরা এখন কিছু কিছু রাজনৈতিক দল ওনারা প্রস্তুতি কেমন নিচ্ছেন বা নিচ্ছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে
প্রতিমান হয় যে ওনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন না। যেমন জামাত ইসলামী বহুত আগে থেকেই প্রার্থী ঘোষণা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু ওনাদের আবার বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওনারা নির্বাচন যত বিলম্বিত করা যায় এনসিপি সহ। আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে মোটামুটি এসেছেন, তারা সব রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়? আমি তো মনে করি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া বা নির্বাচন ছাড়া একটা রাজনৈতিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা করার আর কোনো মাধ্যম আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের জাতীয়তাবাদী দলও মনে করে এই দেশের মানুষের সমর্থন নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে একমাত্র নির্বাচনে হতে পারে সেটার মাপকাঠি, একমাত্র উপায়। এই ছাড়া তো আপনার কোনো ওয়ে নাই যে আপনি ভিন্ন খাতে ভিন্নভাবে প্রবাহিত করা, আমি ডেমি ভোট করা অথবা দিনের ভোট রাইতে করা। এখন কারো কারো আশঙ্কা হতে পারে যে বিএনপি হয়তো অনেক বড় দল, তারা হয়তো দখলবাজি করবে, জোর করে নিয়ে যাবে। আসলে এরকম নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যদি কোনো অন্যায়কারী থেকে থাকে তাহলে সেই দলের যেই পর্যায়ের নেতা হোক না কেন তাকে দল থেকে অব্যাহতি দিয়ে বা বহিষ্কারের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখন কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে আমরা বহিষ্কার করলেও তারা কিন্তু সেটার অ্যাকশন নিচ্ছে না। এটাই আমাদের দুঃখ। কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রথম চেয়েছি, পরে আমরা রোজার পূর্বে নির্বাচন করতে চেয়েছি, সেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই দেশের মানুষ একটা মাসে নিজেদেরকে মালিক মনে করে, সেই মাসটা হচ্ছে ভোটের মাস। আর একটা মাসে ওই দিনে ভোট দিতে চায় উৎসবমুখর পরিবেশে। সেই দিনটা হতে হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ শুষ্ক মৌসুম, যেই সময় শরীরে ঘাম হবে না, যেই সময় নির্বিঘ্নে যেতে পারবে। এবং আমাদের দেশের বুড়া বুড়িরা, মা বোনেরা ওই যে ক্ষেতের পাশ দিয়ে এসে স্কুল ঘরে গিয়ে, ভোট তো সাধারণত স্কুল ঘরে হয়, তো সেই স্কুল ঘরে গিয়ে খুব দ্রুতভাবে ভোট দিয়ে আসবে, আবার যে তিনি সংসার পরিচালনা করবেন। জনাব AKM রফিকুন নবী, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে নির্বাচন আয়োজন নিয়ে যে প্রাথমিক পরিকল্পনা ঘোষণা করেছে সরকার, সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত আছে? সম্মানিত সঞ্চালক এবং যারা দেখছেন তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন তো হতেই হবে, যেহেতু গত সরকার কমপক্ষে 3টে নির্বাচন আমি তুমি ডামি নির্বাচন করছে, জনগণ নির্বাচন ভুলে গেছে, নির্বাচনে যে যাইতে হবে এটা ভুলে গেছে। এজন্য আমার স্পেসিফিক কয়েকটা বিষয় আপনাকে তুলে ধরব। প্রথমত, নির্বাচনে যারা ভোট দিবেন তারা ভোটার কিনা, নির্বাচন কমিশনের এটা কাজ। আমাদের এই গত 3টে নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই তাদের হিসাব কিন্তু অনেক বড়। এদেরকে ভোটার করার ব্যাপারে সিরিয়াস হতে হবে। 2 নম্বর হলো যে যারা বিদেশে থাকেন, যাদের আয় দিয়ে আমাদের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ এখন চলছে, মোর দেন $31 মিলিয়ন। তো তাদেরকে নির্বাচনের থেকে দূরে রাখা যাবে না। তাদেরকে কিভাবে অ্যাড করা যাবে সেটা আমাদের নির্বাচন কমিশন, আমাদের দলগুলো ঠিক করতে হবে যে কিভাবে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করানো যাবে। যারা নির্বাচনের সাথে জড়িত আপনার অফিসার, পিয়ন, দারোয়ান, এদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কারণ এর আগে এরা এই ডামি নির্বাচন করে অভ্যাস হয়ে গেছে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যে এই 2 নম্বরই কাজ আর করা যাবে না, করলে শাস্তি, এবং ধরা পড়লে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, সব এলাকার অবস্থা কিন্তু একরকম না। পত্রপত্রিকা খুললেই যদিও বিএনপির কথা আসতেছে, আমি বিএনপিকেই খালি দোষ দিতে চাই না। আমার কথা হলো যে যারা থানা আক্রমণ করে তাদের আসামিকে জোর করে নিয়ে যেতেছে, যারা রাস্তায় পাথর মারিয়ে মানুষ মারতেছে, আরো অনেক, আপনি পত্রিকা খুললেই প্রতিদিন একটা না একটা আপনি পাবেন।
এখানে আমি মনে করি যে আমরা যারা জনগণের কাছের লোক, জি, সেটা বিএনপি, জামাত, এনসিপি, আরও কেউ হইতে পারে, তাদের দায়িত্ব নিতে হবে। আমি ইতিমধ্যেই পত্রিকা লিখেছি, আইজি সাহেবকে লিখছি, উপজেলায় স্থানীয় একটা কমিটি করেন, সেখানে আপনার প্রশাসনের লোক থাকবে, সেখানে দলের লোক থাকবে, সেখানে ছাত্র প্রতিনিধি থাকবে, তাদের নিয়ে মাসে একদিন বসেন, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম তুলে ধরেন, যে তোমরা বলো এরা কারা জড়িত, এরা অবশ্যই জানে এইটা একটা উপজেলায় কয়টা গ্রাম, এইটা তারা বলতে পারবে। অতএব এইটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ধানমন্ডিতে বাস করি, আমরা কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডি থানার পরিচালনায় আমরা কিন্তু বিএনপি, জামাত, আমরা কিন্তু একটা মিটিং করছি এবং সেখানে এই পুলিশের ঊর্ধ্বতন লোকও ছিল। আর এখন যেহেতু পুলিশের যিনি প্রধান, তিনিও কিন্তু বৈষম্যের শিকার ছিল। এই গভর্নমেন্ট এসে তাকে আইজি বানাইছে, আমার জানা মতে উনি ভালো লোক। অতএব উনি যদি উদ্যোগটা নেয় তাহলে আমি মনে করি যে আইন শৃঙ্খলা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এইটা ওই অমুক দল করলো, অমুক দল করলো, এই কথা বলে পার পাওয়া যাবে না। আমার সঠিক নির্বাচনের জন্যে আমি যে ভোটটা দিয়ে আসলাম, এই ভোটটা সঠিকভাবে গণনা হবে কি না, আমাদের এইটা যিনি বেশি ভোট পাইলেন তিনিই নির্বাচিত হবেন কি না, নাকি এটা ছিনতাই হবে, এইটার নিশ্চয়তা দিতে হবে, এটার গ্যারান্টি দিতে হবে যে আমি যে ভোট দিলাম এই ভোটের মর্যাদা হবে। কারণ আমরা তো এর আগে ভোট দিছি, জি, আমরা নাহলে 3 বছর 3 বার ভোট দিতে পারি নাই। তো এখন আমি মনে করি যে এই যে কথাগুলো আমি বললাম, বিশেষ করে আইন শৃঙ্খলা, এইটার কোনো বিকল্প নাই। আইন শৃঙ্খলা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। আর এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। শুধু বর্তমান সরকার, ইউনূস সরকার, পুলিশ প্রধান, এদের উপর দোষ চাপায় লাভ হবে না। আমাদের মাটি, পানি, নদী, নালা এবং সমুদ্রের বন্দর, এইটা খুব কম দেশে এভাবে সুযোগ সুবিধা আছে। জি, ঢাকার থেকে এখন যে কোনো এলাকায় জি, আপনি 4-5 ঘন্টায় চলে যেতে পারবেন। হ্যাঁ, তো তাহলে আমার দিনাজপুরে যে জিনিস উৎপাদন হয় সেটা ঢাকায় বা চিটাগাং বা কক্সবাজারে যাইতে বেশি সময় লাগার কথা না। আমার এলাকা পাবনায় এই যে পেঁয়াজ রসুন বেশি হয়, তো সেখান থেকে আমরা সারা দেশে ছড়াই দিতে পারি। এজন্যে আমার এই দেশটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা শ্যামলা, সোনার বাংলা আমরা করতে চাই। এই ক্ষেত্রে কোন দল বড় কোন দল ছোট এইটা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আমরা প্রশাসন একদিকে, আমরা একদিকে, আমরা অন্যায় করব না, আমরা চুরিচামারি করব না, আমরা দখলবাজি করব না, আমরা চাঁদাবাজি করব না। আসেন আমরা ঐক্যবদ্ধ হই। জনাব রফিকুন নবী, আপনার কাছে আপনার এলাকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইবো। আমি আবারও চলে আসছি জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আগামী নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কেমন, আর হচ্ছে এই আগামী নির্বাচনটা যে আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে কিনা আপনি কতটা আশাবাদী, সেই সঙ্গে আপনার কি মনে হয় যে বিএনপি গত 16 বছর বা সামনের যে বছরগুলো আসছে, এই আসন্ন বছরগুলোতে বিএনপির কাছে এই নির্বাচন নিয়ে চ্যালেঞ্জটি আসলে কতখানি আপনি মনে করেন? বিএনপি এই পার্থক্যটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিগত বছরগুলোর তুলনায় এই বছরে বা আসন্ন নির্বাচনে বিএনপি কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি আছে? আমরা ফ্যাসিস্টকে গত 16 বছর তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু আজকে 5 তারিখে যে গণ অভ্যুত্থান পেয়েছি,
সেটা শুধুমাত্র যে 5 তারিখে মানে 4 সপ্তাহের আন্দোলন, ঠিক আমি এটা মনে করি না। কারণ এটা 16 বছর নির্যাতন নিপীড়নের বিএনপি জামাত সহ অপরাপর সংগঠনগুলোর উপর নির্যাতন স্টিম রোলার চালিয়ে মানুষকে দমিয়ে রেখে এটা প্যাসির জন্মগ্রহণ করেছে। তো সেটা আমরা 5 তারিখে একটা গণ অভ্যুত্থান পেয়েছি, যার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে বৈষম্যহীন অথবা আপনি যে সিস্টেম লস বলছেন সেগুলো সম্পূর্ণ রিপেয়ার করে আমরা একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাব, সবাইকে নিয়ে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা আপনি প্রশ্ন করেছেন। আমি মনে করি আগামী নির্বাচনে ওই ধরনের পরিবেশ মানুষ পায় নাই, যে পরিবেশটা হয়তো সামনে আমরা পাবো। নির্বাচন যতদিন আপনি বিলম্ব করবেন ততদিন আপনি কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, লেভেল প্লেইং ফিল্ড বলেন, সেখানে কিন্তু মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা। তো এইখানে আমি মনে করি কিছু কিছু গেম আছে আমাদের অন্যরা খেলতে পারে, আমি নাম বললাম না। সেটা হচ্ছে কখনো কখনো বিএনপি জামাতকে দোষারোপ করবে, জামাত বিএনপিকে দোষারোপ করবে, কিন্তু আসলে অন্য পক্ষ এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো আমি মনে করি 5 তারিখের পরে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধনে যে আমরা আবদ্ধ হয়েছি, রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার, ইন্টারিম সরকার যে এখন প্রতিষ্ঠিত, তাদের শুধু দায়িত্ব রিপেয়ার করা এবং একটা গণতান্ত্রিক দেশ উপহার দেওয়া। তাদের হচ্ছে সংস্কার। এখন কথা হচ্ছে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। তো এখন সংস্কারের কথা বলে আপনি গত 1 বছর যদি বলেন, ননদ ভাই বলছেন যে সরকারের উপর আমরা শুধু ডিপেন্ড করব কেন। আমি দেখছি সাম্প্রতিককালে কিছু ঘটনায় সেই জাতীয় ঐক্য আমরা বিনষ্ট করার পথে এগোচ্ছি। তো এতে সুফল কিন্তু কারোর জন্য হবে না। তো এখন একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আজ নির্বাচন হোক আর কাল নির্বাচন হোক, এই দেশের মানুষ মনে করে বিএনপি ক্ষমতা আসবে। আর বিএনপি যেহেতু একটা ফলমান বৃক্ষ, সুতরাং এটাতে সবাই ডিল মারবে। নাহলে আপনি দেখেন ওই যে আব্দুর রহিম যে মানে যাকে পাথর দিয়ে মারা হলো, সেই যে পাথর দিয়ে মেরেছে তার নাম হইল মহিউদ্দিন মাহি, তার বাড়ি হচ্ছে বরিশাল। 5 তারিখের পূর্বে আমরা দেখলাম জাহাঙ্গীর কবির নানকের সাথে তার ছবি, এবং সে ছাত্রলীগ ঢাকা কলেজের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আর 5 তারিখের পরে সে গিয়ে হচ্ছে বৈষম্য অর্থাৎ এনসিপিতে জয়েন করছেন। কারণ হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে নাহিদ ইসলামের সাথে তার ছবি আজকে দেখেন ফেসবুক মিডিয়া, আপনার বিভিন্ন জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তো সুতরাং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন শুনছে যে 4 জন গ্রেপ্তার করছে, আসলে কে পাথর মারছে এটা তারা জানে না, সেই কারণে বিএনপি 4 জনকে বহিষ্কার করে দিয়েছে। আর এখন জামাত, এনসিপি সহ অন্যরা কি করছে যে সাদা লাগলে সাদা নে, আমার ভাইকে ফেরত দে। এখন যিনি মারা গেছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এই ঘটনা। কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটনের আগেই আমরা এই ধরনের স্লোগান দেওয়া, এটা কি যুক্তিসঙ্গত? তবে জিয়া রহমানের পোস্টারকে ছিঁড়ে মানে পায়ে মারানো, এটা কি শোভা পায়? এটা কি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন? তারপরে আমার ভাই মরল কেন, তারেক জিয়া জবাব চাই। এটা তারেক জিয়া শুধু লন্ডনে আছেন, তিনি এই দেশকে আগামী, আমি মনে করি বাংলাদেশের সহ একেবারে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে যে তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তো তাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য বা মন্তব্য, এটা আসলে অশোভনীয়। কারণ আমি মনে করি যে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ গত 1 বছর বিভিন্ন ধরনের তরাই উতরাই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেখানে চ্যালেঞ্জ হচ্ছে এই বিচ্ছিন্ন কিছু ঘটনা, যে ঘটনাগুলো এখন অলরেডি আজকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যে সে আসলে বিএনপির কেউ নয়। তো আসল রহস্য মানুষ উদ্ঘাটন করতে পারবে। এখন আমরা আওয়ামী লীগের আমলও দেখেছি, যখনই কোনো ঘটনা ঘটতো তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, বলতো যে এটা ফিটনেস ছিল না। তাহলে আগেই তো উচিত ছিল যে রাস্তা যখন চলে তখন এটা ফিটনেস আছে কি না সেটা চেক করা। কোনো গার্মেন্ট যখন দুর্ঘটনা হতো তখন বলতেছে এটা প্ল্যানের ত্রুটি আছে, কিন্তু এটা আগেও করতে পারতো। তো এটা ত্রুটিটা কি ওই যখন অ্যাক্সিডেন্ট ঘটে তখনই ধরা পড়ে? তারপরে যখন কোনো হত্যাকাণ্ড হতো যে এটা আমরা ক্ষতি দেখব, এইটা করব সেটা করবো, আর তদন্ত করার আগে আপনি এই মন্তব্য করবেন কেন? কোনো বিচার কার্য চলছে, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কামাল অথবা মানে সাবেক প্রাইম মিনিস্টার, অবৈধ প্রাইম মিনিস্টার, তিনি একটা মন্তব্য করে বসতেন। তো আমরা বলছি চলমান বিষয়ের উপর আমি মনে করি যা হয়েছে এনাফ ইজ এনাফ। আমাদের মধ্যে এখনও
ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা সম্ভব। বিগত কয়েক বছরে যে চ্যালেঞ্জ বিএনপি ফেস করেছে, এই বছর এবং সামনের দিনগুলোতে বিএনপি কি ঠিক একই রকম চ্যালেঞ্জ ফিল করছে? মানে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমাদের নেত্রী, পৃথিবীর ইতিহাসে আমি মনে করি গণতন্ত্রের জীবন্ত আইডল বেগম খালেদা জিয়া, আল্লাহ রাবুল আলমিন ওনার হয়াতে রেখেছেন। শেখ হাসিনার কঠোর এবং করুণ পরিণতি তিনি দেখতে পেরেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি বলছি হচ্ছে যে আমরা 16 বছর এক ধরনের চ্যালেঞ্জ পেরিয়েছি, আর 5 তারিখের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিগত বছরগুলোর চেয়ে বেশি কঠিন? বেশি কঠিন হচ্ছে এই কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত সর্বোচ্চ শোকজ এবং বহিষ্কার করেছে বিভিন্ন অপরাধের কারণে। কারণ 5 তারিখের পরে বিএনপির অনেক নেতাকর্মী বুঝি হোক না বুঝি হোক, আর ওই হাইব্রিড ঢুকার ফলে হোক, তারা কিছুটা মানে আমাদের মধ্যে ঢুকে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, যেটা আমরা মনে করছি যে এইটা জনগণের সাথে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার যে সততা, তার যে নীতি, তার যে আদর্শ, বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে প্রতিজ্ঞা, সেটাতে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং আমরা এটাকে অনেক চ্যালেঞ্জ মনে করেই আমরা এই বহিষ্কার, তিরস্কার আমরা এগুলো করার চেষ্টা করছি, এবং নতুন এক বিএনপির মধ্য দিয়ে আমরা এই জাতিকে সেবা দিতে চাই। সেই চ্যালেঞ্জটা আমরা এখন নিয়ে নিছি। জনাব রফিকুন নবী, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আমরা আসলে আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার ঠিক একই ধরনের প্রশ্ন থাকবে যে আগামী নির্বাচন কি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা? সেই সঙ্গে আমি বলছিলাম একটু আগেই যে আপনার নির্বাচনী এলাকার পরিবেশ আপনি কেমন মনে করছেন, যে জনগণের কি নির্বাচনী আমেজের মধ্যে আছেন তারা? আমরা রাজনৈতিক দলগুলো একটা সুষ্ঠু নির্বাচন চাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের 5 জন কেন্দ্রীয় নেতা, মতিউর রহমান নিজামী সাহেব সহ, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এই সব জিনিস 5 আগস্ট এসে ঠেকে পড়ছে। এই 5 আগস্ট আমি নিজে জেলখানায় ছিলাম, রেজভি ভাই জেলখানায় ছিল, আমাদের সেক্রেটারি জেনারেল পরর ভাই জেলখানায় ছিল। এই 5 তারিখ না ঘটলে আমরা তো বেরোতে পারতাম না। আমি এটা বলি যে আল্লাহ তাআলা সেই আবাবিল পাঠাইছে এই ছাত্র জনতার গাড়ে, তোমরা যাও। গত 200-300 বছরের ঘটনায় এটা নাই যে একজন বৈধ হোক অবৈধ হোক একজন প্রধানমন্ত্রী বাড়ি ছেড়ে পালায় যাবে আর বাড়িটা তছনছ করে ফেলবে জনগণ, এটা হয় নাই। মানুষের ক্ষোভ কেমন ছিল। এই সরকার, আমাদের জনগণ, আমাদের পুলিশ, আমাদের আর্মি, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা আগেই বলেছি যে পূর্ব প্রস্তুতিগুলা এগুলো হওয়া দরকার। এবং এই যে আমাদের প্রায় 2000 ছাত্র জনতা সরাসরি গুলির সামনে মারা গেল, শহীদ হইল, তাদের তো বিচার হইতে হবে। তাদের তো শুরু হয়েছে, বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আমার এলাকার বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হিন্দু সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। এই দেশের সাথে কৃষ্টি কালচার সাথে আমি সম্পৃক্ত। অতএব সব দল মিলিয়ে আসেন, আমরা দেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ দেশ গঠন করি। গত 5 তারিখে আমাদের ইউনিয়নে বিএনপির 9টা ওয়ার্ডে একদিনে কাউন্সিল দিয়েছিলাম। তো সেখানে এক একটি ভোট কেন্দ্রে কয়েক হাজার মানুষের সাথে আমার দেখা হয়েছে। এখানে হয়তো সরকারের কিছু লোকজন আছে, জামাত ইসলামী আছে, আর অন্য দল তো আর ওইভাবে পাওয়া যায় না গ্রামে, মনে কর প্রত্যেক ওয়ার্ডে নাই, এটা সত্য কথা। তো সেই কারণে আমি দেখছি অনেকে এসছে হচ্ছে এটা দেখার জন্য, যেহেতু ভোটের সিস্টেম অনেকেই ভুলে গেছে, 3টা ভোট দিতে পারে নাই। তো ভোটের যে একটা ক্ষুধা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদিও নিজেদের মধ্যে নিজেদের ভোটাভুটির ব্যবস্থা করেছি, তাও মানুষের এত ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। যে মানুষ
উৎসব মুখর পরিবেশে আমাদের ভোটাররা লাইন ধরে ভোট দিয়েছে। আমার এই যে মোবাইলে আছে, আপনি চাইলে এটার সাথে অ্যাড করতে পারেন, আমি দিতে পারি। মানুষ আসলে সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন চায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজন। আমরা সবাই চাই সমৃদ্ধ, সুখী এবং সুন্দর সোনার বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এবং আমাদের সবারই প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের অগ্রযাত্রায়। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।